আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা 1। সুইট ডায়মন্ড নাম শুনেছিস কখনো? গতকাল রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে এদিকটায়, তাও দিবালোকে সূর্যোদয় হয়নি। চারিদিকে কেমন গুমট হয়ে আছে, যেন টুয়াইলাইট উপন্যাসের সেই মেঘের চাদরে ঢাকা বৃষ্টি স্নাত ছোট্ট শহর ফ্রক। পিচঢালা ভাঙাচোরা রাস্তার যত্রতত্র জমে আছে বৃষ্টির জল। জমে থাকা সেই তুচ্ছ নোংরা জল পায়ে মারিয়ে পথচারীরা গন্তব্যের দিকে হেঁটে চলেছে নির্বিঘ্নে। সারা রাত বৃষ্টি হওয়ার দরুন শহরের রাস্তায় ভেজা মাটির সোদা গন্ধটা বেশ সুস্পষ্ট। এই গন্ধটা নাকি এলে চারিদিকের সবকিছু আপনা আপনি সতেজ মনে হয়। লোকাল বাসের কর্নারের সিটটাই বসে কানে ফোন নিয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বৃষ্টিস্নাত যান্ত্রিক শহরটার দিকে চেয়ে চেয়ে লম্বা শ্বাস নিল ঈশানী। আজ বহুদিন বাদে ওর মনটা সতেজ লাগছে, যদিও বা অসহায় চোখে মুখের কোথাও সেই সতেজতার লেশ মাত্র নেই। ভীত হরিণীর মতো নীল রঙের চলচলের চোখের মণি দুটো তখনও বাসে জানালা ভেদ করে বাইরে নিবদ্ধ তার। এমন সময় ফুট করেই উক্ত প্রশ্নটা করে বসে ফোনের অপর প্রান্তের মানুষটা। 8-এর মতো মানুষ কাদাকাদি করে দাঁড়িয়ে আছে লোকাল বাসে। প্রতিদিন সকালে কর্মস্থলে পৌঁছানোর এই কঠিন যুদ্ধে কেউ কাউকে এক চুলো ছাড় দিতে নারাজ তারা। বাসটা ঠেলাগাড়ির মতো ঢাকাঢাক করে সামনে এগোচ্ছে। এমন একটা অসহনীয় বিরক্তিকর সময়ে ফোনের মধ্যে এই ধরনের গপ্প জুড়ে দেওয়া কেবল জিসানের দ্বারাই সম্ভব। এর বাইরে গিয়ে যদি ভাবতে হয় তাহলে হয়তো ছেলেটা ঈশানীকে বিরক্ত পরিস্থিতিতে সামান্য কমফোর্ট করার চেষ্টা চালাচ্ছে। ওই জন্যই এসব দার্শনিক কথাবার্তা বলা আর কি। ঈশানী যে মেয়ে, বুক ফাটবে তবু মুখ ফুটবে না ওর। দেখা গেল প্রতিকূল পরিস্থিতিতে নিজের অসহায়ত্ব কাউকে প্রকাশ করতে না পেরে নিঃশব্দে কেঁদে ভাসাবে দু চোখ। আর জিসান কখনোই চাইবে না ওই সুন্দর জলজলে নীলাকান্তের মতো চোখ জোড়া পেয়ে একটা ফোঁটাও ক্ষুদ্র অশ্রুকণা ঝরে পড়ুক। অনেকক্ষণ ধরে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে থাকলেও মাত্র ওই লোকাল বাসের ধাক্কায় ঘুম ছুটে গেল ঈশানের। ওপাশ থেকে একটু কাইকুই করে উঠতেই ফোনের অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিসান বলে উঠল, ঈশা শুনতে পাচ্ছিস? নিজেকে ঠিকঠাক করে শান্ত স্বরে জবাব দিল ঈশা। হ্যাঁ শুনছি, বল। ঈশানের কথার মধ্যে উষ্ণতার ছিটে ফোটা নেই, কথাবার্তা তো দূরে থাক। ও হাসলেও কেন যেন মনে হয় ভীষণ দুঃখী একটা মেয়ে জোর করে হাসার চেষ্টা করছে। মেয়েটা একটু বেশি অন্তর্মুখী স্বভাবের। জিসানের অবশ্য গত 6 মাসে অভ্যেস হয়ে গিয়েছে, তাই ঈশানের এমন নির্জীবকতাকে পাছে হটিয়ে পুনরায় প্রশ্ন ছড়ে জিসান। বলছি যে, সুইট ডমনের নাম শুনেছিস কখনো? লোকাল বাসের ঠ্যাক ঠ্যাক আওয়াজ, মানুষের অসহনীয় কোলাহল আর গিজগিজ করা পরিবেশ সকল কিছুকে মুহূর্তে দৃশ্যপট থেকে এক ধাক্কায় বের করে দিয়ে জিসানের কথায় ভ্রু কুঁচকাল ঈশানী। শব্দটা আজ বোধ হয় প্রথম শুনল, তাই কিছুটা ধাতস্থ হয়ে উল্টো প্রশ্ন করে বসলো জিসানকে। শুধালো, সুইট ডমন সেটা আবার কি? কোনো ভয়ানক জন্তু জানোয়ার নয় তো? ঈশানীর বোকা বোকা কথায় নিঃশব্দে হাসলো জিসান। মেয়েটা একটু বেশি সরল, অথচ ভাবখানা এমন দেখায় যেন সব কিছু জেনে বসে আছে। সাহায্যের জন্য কাউকে প্রয়োজন নেই ওর। বাইরের জগতে নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে বারবার হুচট খায় মেয়েটা, তবুও কারো কাছে নিজের দুর্বলতা অপারগতা স্বীকার করে না কখনোই। পাছে না আবার মানুষ ধরে ফেলে ও আসলে কঠোর নয়, বরং দুর্বল আর অন্তর্মুখী একটা মেয়ে। কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর ছোট্ট কলিজাতে নেই। কিন্তু জিসান তো সুকৌশলী আর বুদ্ধিমান। ঈশানের কোল্ডনেস আর দুর্বলতা বের করে ফেলতে খুব বেশি সময় লাগেনি ওর। সে যাই হোক, আপাতত এসব চিন্তা না করে ঈশানের প্রশ্নের জবাব দিল জিসান। মৃদু হেসে বলল, আরে না, এরা কোনো জন্তু জানোয়ার কিংবা আলাদা কোনো প্রাণী নয়। এরা আমাদের মতোই মানুষ, আমাদের আশেপাশেই তাদের অবস্থান। তারা খুব করে মানুষকে ম্যানিপুলেট আর আকর্ষিত করতে পারে, কিন্তু দিন শেষে তাদের আসল রূপ হয় ডেমন এর মতোই ভয়ানক আর কুৎসিত। জিসানের কথা শেষ হতে না হতেই বাস এসে থামলো চাঁদের হাসি সাইনবোর্ড টাঙানো ক্যাফেটার ঠিক সামনে। মানুষের ঠেলাঠেলি সহ্য করে বাস থেকে নেমে যেতে যেতে ঈশা বলল, তোর ডাবল মিনিং করার মানে আমি বুঝি না জিসান। আমাকে এসে বলে লাভও নেই, কারণ আমার জীবনে ওসব সুইট টেমন আসার কোনো সম্ভাবনা নেই। কি করে বুঝলি সম্ভাবনা নেই? কথা বলতে বলতে বাস থেকে নেমে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে পড়ল ঈশা। ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার অপর পাশে ফুটন্ত তাজা ফুলের ইনডোর প্ল্যান্ট আর চাঁদের ডেকোরেশন দিয়ে সাজানো অত্যাধুনিক ক্যাফেটার দিকে দৃষ্টিপাত করেও। ঠিক সেখানে ক্যাফের সামনে কানে এয়ারপোর্ট লাগিয়ে পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে আছে জিসান।
ওদের মাঝে প্রশস্ত হাইওয়ে রাস্তা। প্রতি সেকেন্ড অন্তর অন্তর সেখান দিয়ে চলাচল করে অসংখ্য দূরপাল্লার গাড়ি ঘোড়া। আর বরাবরই গাড়ি যাতায়াতের ফলে বাতাসের ঝটকায় এলোমেলো হয়ে যায় ঈশানের জামা কাপড়, চুল, সব কিছু। তবুও কেন যেন বেশ ভালো লাগছে এই দমকা হাওয়া। আজ সূর্যের তেজ নেই, মেঘে চাদরে ঢেকে গেছে পুরো আকাশ। হয়তো তাই জন্য অন্যান্য সময় হলে হয়তো জিসানের আগ বাড়িয়ে করা প্রশ্নের কোনোরূপ উত্তরই দিত না ঈশা, কিন্তু আজ দিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুকনো মুখে ঈশা জানালো, কারণ আমার পরিচিতদের খাতা শূন্য প্রায়। এই জীবনে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া পুরো দুনিয়াটাই আমার কাছে অচেনা জিসান। আর না তো আমি আগ বাড়িয়ে চিনতে চাই কাউকে, কারণ আমার মনে হয় মানুষকে যত চিনতে যাব ততই জটিল হবে পৃথিবী। জীবনের সমীকরণ দ্বিগুণ পক্ত হয়ে উঠবে। আমি গণিতে বেশ কাঁচা, জীবনের এত ধারালো সমীকরণ মেলানোর ধৈর্য আমার নেই। তার চেয়ে বরং নিজের জগতে একা থাকাটাই সবচেয়ে শ্রেয়। এখন তুই বল আমায়, আমি যদি মানুষের সাথে মেশার আগ্রহী না দেখাই, কোনোরূপ চেষ্টাই না করি, তাহলে সেই সুইট যেমন আমাকে ম্যানিপুলেট করবেটা কিভাবে? ঈশানীর এত এত যুক্তির নিচে চাপা পড়ে পিষে গেল জিসানের দার্শনিক চিন্তাধারা, যার দরুন টপিকটা বদলে ফেলল তৎক্ষণাৎ। কথা ঘুরিয়ে শুধালো, রাস্তা পার হতে পারবি নাকি আমি এগিয়ে আসবো? জিসানের এই ধরনের গার্জিয়ানের মতো করে অধিকার দেখিয়ে কথা বলাটা মোটেও পছন্দ নয় ঈশার। ওকে কেউ দুর্বল ভাবছে, ওর ভেতরের সত্তাটাকে কেউ টেনে হিসেবে বের করতে চাইছে। এই বিষয়গুলো ভাবলে মস্তিষ্কের পারতে পারতে আন্দোলন করে ওঠে এক অন্য ঈশানী, যে অনেকটা রাগী আর কঠোর মনোভাবের মেয়ে। নিজের অসহায়ত্ব আর দুর্বলতা নিয়ে কথা বললে এইটুকুতেই কেমন আত্মসম্মানে লেগে যায় ভেতরের ঈশানীর। খ্যাপাটা বাগানের মতো তেতে ওঠে মেজাজখানা। ভেতরটা তৎক্ষণাৎ মাত্রাতিরিক্ত ক্রোধে চিরবেরিয়ে উঠলেও বাইরের নরম তনু সত্তাটা সামলে নেয় সেসব। চোখে মুখে কিছুটা থমথমে ভাব করে জিসানের মুখের উপরে কথা ছুড়ে মারে ঈশা, তোকে অনেকবার বলেছি জিসান, আমি ছোট্ট বাচ্চা নই, নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি। তুই আমাকে যতটা বোকা আর দুর্বল মনে করিস, আমি ততটাও দুর্বল নই। পরিবারকে ফেলে এই চিটাগাং শহরে গত 6 মাস ধরে একা একাই আছি। যেভাবেই হোক টিকে তো আছি, আর ভবিষ্যতেও নিজের খেয়াল নিজেই রাখতে পারবো আমি। এখন ফোন রাখ। এক নাগারে কথা শেষ করে নিজেই কলটা কেটে দিল ঈশা। অতপর খুব ভয়ে ভয়ে সামনে পা বাড়ালো রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে। প্রতিদিনই এই হাইওয়ে রাস্তাটা পার হতে গিয়ে কলিজার পানি শুকিয়ে যায় ঈশার। কাজে যেতে লেটও হয় শুধু এই কারণেই। তবু বুকের মাঝে অদম্য সাহস জুগিয়ে কলিজা হাতে নিয়েই প্রতিদিন এই কাজ করে ঈশা। কিন্তু বিধিমাম যে সত্যি দুনিয়ার চোখে দুর্বল আর বোকার প্রকৃতির, সেই প্রমাণস্বরূপ একটা প্রাইভেট কার ফুট করে ঈশানের শরীরের রাস্তায় জমে থাকা লিটার খানিক ময়লা পানি ছিটকে দিয়ে সাই সাই করে চলে গেল চোখের পলকে। ময়লা পানি শরীরের পড়ার সঙ্গে সঙ্গে চোখ মুখ কুচকে গেল ঈশার। একটা বিরক্তকর দিনের সূচনা বোধ হল। এমন করেই শরীরে এঁটে থাকা লং টপস, ডেনিম প্লাজো, ওড়নার সবকিছু নোংরা হয়ে গিয়েছে মুহূর্তেই। ঈশার এমন নাজেহাল অবস্থা দেখে না চাইতেই ঠোঁটের আগায় এক টুকরো হাসি খেলে গেল জিসানের। মনে মনে বলল, কি দরকার আমার সামনে এমন স্ট্রং সাজার? তুই যে ভীত হরে নি সেটা আমি ভালো করেই জানি, বুঝতেও পারি, কারণ তোর ভেতরের দুর্বলতা আর ভীতি সন্ত্রস্ততা মুখে স্বীকার না করলেও তোর মাদকের মতো নিরেচ্ছে কালো চোখের মনে দুটোই তার স্পষ্টতা ধরে রাখে। ক্যাফেতে ঘিরে ওয়াশরুমে ঢুকে হাত মুখ আর জামাটা কোনো মতে পরিষ্কার করে বেরিয়ে এসে খাতু কাপড়ের অ্যাপ্রনটা গলায় ঝুলিয়ে কোমরের পেছন থেকে বেঁধে নিল ঈশা। তারপর রেশমের মতো খোলা চুলগুলোকে একটা ক্লাচারের সাহায্যে বেঁধে দ্রুত চলে গেল কফি মেকারের কাছে। ততক্ষণে জিসানও অ্যাপ্রন করে সবগুলো কফির অর্ডার নিয়ে দ্রুত হস্তে এগিয়ে দিল ঈশার নিকট। আর এখান থেকে সূচনা হয় আরেকটি ব্যস্ত দিনের। পতেঙ্গা সি বিচ থেকে মাত্র 5 মিনিট 5 দূরত্বে অবস্থিত চাঁদের হাসি নামক এই ক্যাফেতে গত 6 মাস ধরে চাকরি করছে ঈশানী। জিসান আগে থেকে পার্ট টাইম করতো, এখনও পার্ট টাইমই করে, কিন্তু ঈশানের ডিউটি চলতে থাকে সকাল থেকে রাত অবধি। ঈশানের মতো অন্তর্মুখী আর চুপচাপ স্বভাবের মেয়ের সাথে জিসান নামক বাচাল ছেলেটার বন্ধুত্ব যে কী করে তৈরি হলো সেটা এক প্রকার রহস্যই বলা চলে। অবশ্য এই বন্ধুত্বের পেছনে শতভাগ অবদান শুধুই জিসানের। ঈশানের অবদান শূন্যের কোঠায়। আপনি মনের টান তৈরি না হলে সহজে কারোর সাথে মিশতে পারে না ও, যার দরুন নিজের চারিদিকে তৈরি করে রাখে অদৃশ্য এক শক্ত প্রাচীর। কিন্তু মন যদি কাউকে সে অদৃশ্য গণ্ডি পার হওয়ার জন্য একবার সায় জানিয়ে দেয়, তবে শত চেষ্টা করেও তার উপর অনীহা তৈরি করতে পারে না ঈশা।
ওর স্বভাবটাই এমন। ভেতরের সত্তাটা কখন যে কার জন্য কোমল হয়ে খোলস ছড়িয়ে এক নিমিষেই বেরিয়ে আসে তা নিজেও খুব একটা ঠাউর করতে পারে না ঈশানী। প্রথম দিকে সেই অদৃশ্য গণ্ডিতে বাধাপ্রাপ্ত হয়ে জিসানও ধারে কাছে ঘেঁষতে পারেনি ওর। জিসান জানে না ঈশানের এমন অন্তর্মুখী আর ভীত হওয়ার কারণ, তবে এই স্বভাবের কারণে যে মেয়েটা সবার অপছন্দের তালিকার শীর্ষে সেটাও ভালো মতোই বুঝতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এত এত মানুষের অপছন্দের শীর্ষ ব্যক্তিটি হয়েও ঈশানের কিছুতেই কিছু যায় আসে না খুব একটা। কিন্তু এত কিছু কে ছাপিয়ে সবার অপছন্দকে গ্রাহ্য না করে জিসান ঠিকই সেই অদৃশ্য গণ্ডি পার হয়ে দূরত্ব ঘুচিয়েছিল নীল চোখের এই অদ্ভুত মেয়েটার সঙ্গে। ভেতরে ভেতরে নরম স্বভাবের ভীত মেয়েটাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কাজে সাহায্য করা থেকে শুরু করে সবসময় ছায়ার মতো ওর পাশে থেকে ঈশানীকে নিজের কাঠিন্যতার শক্ত খোলস থেকে বের করে বন্ধুত্বের কোঠায় নিয়ে আসা এতটাও সহজ ছিল না জিসানের জন্য। যদিও এখন অনেকটা রহস্যভেদ করা বাকি পড়ে আছে, তবে ঈশাতে জিসানকে নিজের বন্ধু তালিকায় ঠাঁই দিয়েছে সেটা জিসান উপলব্ধি করতে পারে বেশ ভালো মতোই। ভয়টা অবশ্য সেখানেই। মেয়েটা উপরে উপরে কঠিন হলেও ভেতরে নরম কাদামাটি মনটা একদম সরল। এই রহস্যময় নিষ্ঠুর পৃথিবীতে একা চলতে গিয়ে যদি সত্যি মুখোশের আড়ালে থাকা সুইট তেমন নামক কোনো কুৎসিত শয়তানের পাল্লায় পড়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলে ঈশা, তখন কি হবে? শুধুমাত্র এই একটা পরিকল্পনা নিয়ে ভয় হয় জিসানের, বড্ড ভয়। টুরিস্ট এরিয়ার পাশে অবস্থিত হতে চাঁদের হাসি নামক ক্যাফের কাস্টমারদের অভাব হয় না কোনো কালেই। তবুও যদি প্রশংসা করে বলতে হয় তো গত 6 মাসে এই ক্যাফের কাস্টমারের সংখ্যা গুণে গুণে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মালিকের ব্যবসা লালে লাল। অবশ্য এমনটা হওয়ার কথা, ঈশা মেয়েটা অসাধারণ কফি বানাই। একবার জিসান ঈশাকে বেশ কড়া গলায় জিজ্ঞেস করেছিল, পড়াশোনা তো করিস না, তাহলে ভবিষ্যতে করবিটা কি? ঈশা তখন মৃদু হেসে জবাব দিয়েছিল, আমার তো বিগ প্ল্যান, জয়া আন্টির মতো এরকম একটা কফি হাউস খুলবো। তারপর তোর আমার মতো কয়েকজন তুচ্ছ কর্মচারী রেখে শুয়ে বসে আরামসে লাখ লাখ টাকা কামাবো। পরে আবার নিজেই বলেছিল, হাস্যকর রাইট? প্রত্যুত্তরে জিসান বলেছিল, মোটেই না, আমি তো আছি তোর পাশে। ব্যাস, আগুনে ঘি ঢালার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। জিসানকে যে ঈশার অপছন্দ তেমনটা নয়, কিন্তু ওর অতিরিক্ত অধিকার বোধ বরাবরই অন্য কিছুর ইঙ্গিত দেয় যে ঈশার মস্তিষ্কে, যেটা ঈশার একটুও পছন্দ নয়। ও চায় না নিজের দুর্বলতা দেখিয়ে জিসানের করুণা পেতে, আর না তো বন্ধুত্বের বাইরে গিয়ে জিসানের সঙ্গে অন্য কোনো সম্পর্কে জড়াতে। কারণ ঈশার মতে জীবনে চলার পথে সত্যিকারের বন্ধুত্বের বড্ড প্রয়োজন, যা ওর জীবনে খুব রেয়ার। তাই গোটা জীবন তল্লাশি করে খুঁজে পাওয়া হাতে গোনা 2-1টা বন্ধুকে এভাবে হারাতে চায় না ঈশা। যদিও বা ঈশার বেশ সন্দেহ, যেখানে ওর মতো চুপচাপ একগুঁয়ে স্বভাবের মেয়ের সাথে কেউ মিশতে চায় না, সবাই কোল্ড নয়তো মূর্তি বলে মুখ ফিরিয়ে নেয়, সেখানে জিসান বন্ধুত্ব পাতানোর জন্য একেবারে হাত ধুয়ে লেগেছিল ঈশার পেছনে। ওই জন্যই হয়তো জিসানকে এখনো সেভাবে আপন কিংবা কাছের ভাবতে মনের মাঝে সংশয় কাজ করে ঈশার। তাই তো বন্ধু হয়েও জিসান আর ওর মাঝে মনে দূরত্ব